৪৮ বছর পর আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ইরান, উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ইসলামাবাদ, শান্তি সংলাপ ব্যর্থ হলে বিধ্বংসী হামলার হুমকি ট্রাম্পের। সংরক্ষিত নারী আসনে বিএনপি ফর্ম সংগ্রহে নেতাকর্মীদের ভিড়, কাল শেষ বিক্রি ও জমা, যোগ্যদের মূল্যায়নের ঘোষণা। রাজনৈতিক সিন্ডিকেটে দুর্বল হয়ে পড়েছে জ্বালানি খাত, বলেছে জামায়াত। গভীর রাতেও রাজধানীর পাম্পে দীর্ঘ সারি, ডিজেল সংকটে ব্যাহত চাষাবাদ। এবং সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হবে না, বললেন বাণিজ্যমন্ত্রী। স্থিতিশীলতা রক্ষায় সরবরাহ ব্যবস্থা এআই মডেলের আওতায় আনার ঘোষণা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে এরই মধ্যে পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল। এদিকে শান্তি আলোচনা ব্যর্থ হলে আরও বিধ্বংসী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেজন্য যুদ্ধজাহাজগুলোতে উন্নত মানের গোলা বারুদ পুনরায় মজুত করা হচ্ছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। এর মধ্যে ইরানের প্রতিনিধি দলে ৭১ সদস্য রয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। বিশ্ব রাজনীতির ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল কূটনৈতিক অধ্যায় হতে যাচ্ছে এই আলোচনা, যার নাম দেওয়া হয়েছে ইসলামাবাদ টকস। দেশটির প্রধান আলোচক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, আমাদের প্রতিনিধি দল আশাবাদী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না। গেল ৪৮ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসছেন। এদিকে ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। তারা তাদের যুদ্ধজাহাজগুলো পুনরায় অস্ত্রসজ্জিত করছেন। ইরান সহযোগিতা করুক বা না করুক, হরমুজ প্রণালী খুব শীঘ্রই পুনরায় খুলে দেওয়া হবে এবং এ কাজে অন্যান্য দেশও সহায়তায় প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এ কথা বলেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে। এই আলোচনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিক্রি চলছে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নারী নেত্রীরা সশরীরে এসে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। এখন পর্যন্ত প্রায় ১৫০টি মনোনয়ন ফর্ম জমা পড়েছে। ফর্ম বিক্রি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে প্রার্থী বাছাই করে, ঠিক একইভাবে এবারও তা করছে। এ সময় তিনি আরো বলেন, নির্বাচন পরবর্তী সময়ে জনগণের কাছে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হয়েছে, আর প্রার্থীরা দীর্ঘ ১৭ বছরের নিপীড়ন, নির্যাতন ও দলের জন্য অবদানের কথা তুলে ধরে মনোনয়ন প্রত্যাশা করেন। বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং বাংলাদেশের একটা সুষ্ঠু ধারার ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, সেখান থেকে তিনি একটি সুষ্ঠু ধারা নির্বাচন চেয়েছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলেন। আমার বিশ্বাস যে বিগত আন্দোলনে মহিলাদের অনেক অবদান রয়েছে। আপনারা জানেন, কেউ যদি ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন, তাকে গভীর রাত্রে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, এবং যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে,
তাদের উপর চলেছে বর্বরচিত নিপীড়ন নির্যাতন, তাদেরকে সহ্য করতে হয়েছে। এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ নিয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, সংরক্ষিত নারী আসনে ফর্ম বিক্রি ও জমা দেওয়াকে কেন্দ্র করে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন নেতাকর্মীদের মধ্যে? ফারজানা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের বিএনপির পক্ষ থেকে গতকাল থেকে কিন্তু মনোনয়নপত্র ফর্ম কিন্তু বিক্রি শুরু হয়েছে। অনেকে কিন্তু জমা দিচ্ছেন। আজকে আমরা যতটুকু তথ্য পেয়েছি, অর্থাৎ সংরক্ষিত মহিলা আসনের গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 800 মতন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই মনোনয়নপত্র অর্থাৎ সংগ্রহকে কেন্দ্র করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আমরা উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সকাল 10টা থেকে কিন্তু বিএনপির যে মহিলা সংরক্ষিত আসনে যে নেতাকর্মী যারা আছে, তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা সশরীরে এসে তাদের মনোনয়নপত্র কিন্তু কিনছেন। এখানে আমরা দেখেছি যে অর্থাৎ যতটুকু আমরা শুনেছি আজকে দুপুর পর্যন্ত প্রায় 175 জন কিন্তু মনোনয়নপত্র কিন্তু জমা দিয়েছে। এখানে অর্থাৎ প্রার্থীরা তারা অতীতে যে 17 বছরে যে তাদের উপরে যে আওয়ামী লীগ সরকারের যে নিপীড়ন নির্যাতন হয়েছে বর্ণনা দিচ্ছেন। অর্থাৎ তাদের যোগ্যতার মাপকাঠি হিসেবে তাদের যে নিপীড়ন নির্যাতন দলের জন্য যাদের যে ত্যাগ অনুযায়ী অর্থাৎ দলের ত্যাগী নেতাকর্মীদেরকে দল অর্থাৎ মনোনীত করবেন, তাদেরকে মনোনয়ন দিবেন বলে তারা প্রত্যাশা দিয়েছে। আমরা এখানে অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, অনেকে জমা দিয়েছেন। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। এই যে 17 বছরে যে আপনাদের যে রাজপথে যে ত্যাগ, সেগুলি কি দল কি অর্থাৎ মূল্যায়ন করবে কিনা, কি মনে করেন আপনারা, কি প্রত্যাশা করেন দল থেকে? আমি মনে করি অবশ্যই দল ত্যাগকে মূল্যায়ন করবে, যোগ্যতাকে মূল্যায়ন করবে, শিক্ষাকে মূল্যায়ন করবে। আর ত্যাগটা তো আসলে 17 বছরের না, 111-এর 2 বছরে আমরা যারা সেনা শাসন দ্বারা নির্যাতিত হয়েছি, রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হয়েছি, তাহলে আমাদের এই 2 বছরের ত্যাগ কোথায় যাবে? আর যারা 96 সালে 97 সালে এই বিএনপিতে যোগদান করেছেন, তাদের ওই বিরোধী দলের ওই অত্যাচারটুকু কোথায় যাবে? তাই রাজপথে সকলের অবদান আছে, সব সময়ের আছে। এবং 17 বছর আসলে আমাদের খুব করুণ সময় গিয়েছে বিএনপির জন্য। সবাই বিএনপি থেকে সরে যাচ্ছিল নিঃশ্বাস ফেলে, কিন্তু আমরা বিশ্বাস করেছি এই দেশে পরিবর্তন হবে, এই দেশে বিএনপি একদিন ক্ষমতায় আসবে। আমরা সে আশায় এবং জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে, উনি লন্ডনে, আমরা বাংলাদেশে, আমাদের যেন কোথাও একটা হৃদয়ের সম্পর্ক ছিল, সেই আশায় আমরা এই রাজপথে ছিলাম, মামলা খেয়েছি, জেল কেটেছি। ইনশাল্লাহ আমাদের দেশের পরিবর্তন হয়েছে। নারীদের সংরক্ষিত আসনেও খুব সুন্দর একটা পরিবর্তন হবে, খুব সুবিবেচনা করে, খুব সূক্ষ্মভাবে, সবাইকে যাচাই বাছাই করে যার যার প্রাপ্তিটুকু তাদেরকে বুঝিয়ে দিবে। আমাদের পাওনা 36শে জুলাই 36টি আসন। আমরা এই প্রত্যাশায় আছি আমাদের দলীয়। ধন্যবাদ ফারজানা। আপনি শুনছেন যে আসলে বিগত দিনে দলের জন্য যার যে ত্যাগ, যে শ্রম, যে গাম, সে ত্যাগ শ্রম গাম দলের যে হাইকমান্ড সেটা মূল্যায়ন করবে, যাতে হাইব্রিডটা কেউ যাতে 90 বিএনপি তারা যাতে কোনো ধরনের স্থান না পায় সে প্রত্যাশা করেন। তো আগামীকাল অর্থাৎ 12 এপ্রিল পর্যন্ত অর্থাৎ মনোনয়নপত্র জমা দেবেন। অর্থাৎ 12 মে যে অর্থাৎ সংগঠিত মহিলা আসনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। তো উচ্চমুখ পরিবেশে সংগঠিত মহিলা আসনের যে মনোনয়নপত্র বিক্রি এবং জমা দেওয়া চলছে। ফারজানা, নয়াপল্টন থেকে ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক সিন্ডিকেটে দেশের জ্বালানি খাত দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কেআইবিতে দেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অফুরন্ত সম্পদ থাকলেও আমরা কাজে লাগাতে পারছি না। সবার আগে দেশ এই চর্চা শুরু হয়নি। জ্বালানি উত্তোলনে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলেও আক্ষেপ জানান তিনি। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। জ্বালানি বা এনার্জি এমন একটি জিনিস যেটা সমাজকে এনার্জি যোগায়। জ্বালানি ছাড়া সমাজের কোনো চাকাই চলবে না, সব আছে। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে না।
জ্বালানি তেলের সংকটে গভীর রাতেও রাজধানীর পাম্পগুলোতে লেগে থাকে যানবাহনের দীর্ঘ লাইন। কেউ কেউ 5 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী পাচ্ছেন না তেল। দীর্ঘক্ষণ এই লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্তও হয়ে পড়ছেন অনেকে। এতে করে তাদের পেশাগত জীবনেও পড়ছে বিরূপ প্রভাব। মুদাসসির আলীর প্রতিবেদন। যানবাহনের এই দীর্ঘ সারি কেবলই জ্বালানি তেলের জন্য, অথচ ঘড়ির কাঁটা তখন রাত 1টা। রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত ট্রাস্ট ফিলিং স্টেশনে অকটেন ডিজেলের জন্য এই লাইন গিয়ে ঠেকেছে মহাখালী পর্যন্ত। কেউ বিকেল থেকে, কেউ বা লাইনে দাঁড়িয়ে আছেন রাত 8টা থেকে। যা তেল পাচ্ছেন তা দিয়ে 2 দিন চলে, তারপর আবারও সেই অপেক্ষা। এভাবে তারা ক্লান্ত হয়ে পড়ছেন। 4টা থেকে দাঁড়িয়ে আছি, এই এখন নিলাম। আমরা লাইনে দাঁড়াইছিলাম তো 4:45টায়, এখন তেল পাইলাম আর কি। এর আগে আসছিলাম 4 ঘন্টা লাগছে, আজকে 4.5 ঘন্টা লাগবে। 8 ঘন্টা 7 ঘন্টা লাগতেছে তেল নিতে। ব্যক্তিগত ও পেশাগত জীবনেও পড়ছে এর প্রভাব। সময় মতো অফিস করতে কিংবা বাসায় যেতেও লাগছে অনেক সময়। সবচেয়ে বেশি লোকসান গুনছেন পেশাগত চালকরা। 8-9 ঘন্টা দাঁড়ায় যদি তেল নিতে হয়, তাহলে আমরা সকালে কাজে যাব কিভাবে? কালকে সারাদিনে 10টা তেল লইছি, তো আমরা তো একটা টিপ লিয়ে গেলে 10টা তেল কয় কিলো গাড়ি চালামো। আমরা এই যে রাইদের বাজে কটা আমরা এই জায়গায় লঙে টিপ ধরছি, আমরা যদি না যেতে পারি তো কি করবো? রাজধানীর আসাদ গেটে অবস্থিত সোনার বাংলা ফিলিং স্টেশনেও একই চিত্র। রাত 1:45টার সময়ও যানবাহনের এত উপস্থিতি। আমি আসছি হচ্ছে 8:30টার দিকে, আর এখন 2টা বাজে। 5 ঘন্টা দাঁড়ানোর পরে 500 টাকার তেল। আবার ধরেন আমার একদিন পরে এসে আবারও 5 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। তাহলে আমি রোজ যদি 5 ঘন্টা করে দাঁড়ায় আমাদের সময়গুলো নষ্ট করি, আমাদের সময়ের কি কোনো দাম নেই? এদিকে রাত 2:30টায় মিরপুর 1 নম্বরে স্যাম অ্যাসোসিয়েটস ফিলিং স্টেশনের সামনে গিয়ে দেখা যায় ডিজেলের জন্য বাসের সারি, কিন্তু পাম্প বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। যদিও বাস চালক ও মালিকদের অভিযোগ, মজুদ থাকা সত্ত্বেও দিচ্ছে না জ্বালানি সরবরাহ। মাত্র এসে দাঁড়াইছে আর তেলছে। এখন 2টা বাজে, 25টা গাড়ির পিছিয়ে সিরিয়াল, এখন মুখে আছে আর একটা গাড়ির পিছনে, এখন কার তেল দিব না। প্রথমেই বলতো অন্যদিকে যেতাম, অন্য ব্যবস্থা 4 ঘন্টা বহার রেখে যদি সারা রাত পার করে কয় তেল নাই, এখন কই যাবো? ট্যাঙ্কি চেক করেন, যদি তেল না থাকে আমরা কেউ লোবো না, যদি তেল থাকে অবশ্যই আঙ্গ দেওয়া লাগবে। তবে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ না থাকায় বন্ধ রেখেছেন তারা। যদিও তাদের কেউই ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ডিজেল সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বোরো ধান ও পাট উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার কৃষকরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। এতে আর্থিক চাপের পাশাপাশি ফসলের ফলন নিয়েও উদ্বেগ বাড়ছে তাদের মধ্যে। আশরাফুল ইসলাম জয় ও মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জে ডিজেল সংকটের ব্যাপক প্রভাব পড়েছে কৃষিখাতে। চলতি মৌসুমে জেলায় 1,41,800 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। এর মধ্যে 52,702 হেক্টর জমিতে চলছে 36,117টি ডিজেল চালিত সেচ পাম্প। তবে জ্বালানি সংকটের কারণে ধানের শীষ আসার গুরুত্বপূর্ণ এই সময়ে বাঘাবাড়ী অয়েল ডিপো সহ জেলার 24টি পাম্পে ডিজেলের ঘাটতি থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। সেচ দিমু, সেচের তেল নাই, তেলের সংকট হয়ে আছে গা। আমরা তেল পাইতেছি না, কিন্তু তেল যারা অবৈধ পথে যারা ব্যবসা করছে তারা ঠিকই তেলগুলো নিয়ে সংগ্রহ করে তারা বেশি দামে বিক্রি করতেছে। কৃষকদের প্রত্যয়ন সাপেক্ষে ফুয়েল সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। সরকার কৃষিকে বা বোরোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নির্দেশনা প্রদান করেছেন। আমরা উপজেলা সেচ কমিটিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। এদিকে জ্বালানি মজুদ বা কৃত্রিম সংকট ঠেকাতে সকল ফিলিং স্টেশন মনিটরিং এর আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন। বিশেষ করে কৃষকদের কৃষি স্বার্থ রক্ষাতে এবং কৃষি উন্নয়নের যাতে বিশেষ করে সেচ কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য আমরা ট্যাগ অফিসার যেমন উপসহকারী কৃষি কর্মকর্তা ওনারা কাজ করে যাচ্ছেন। এদিকে সারা দেশের মতো কুষ্টিয়াতেও দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। জেলার 31টি পেট্রোল পাম্পে তেল সংকট থাকায় বিপাকে পড়েছেন কৃষক ও যানবাহন চালকরা। তেল সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকরা। 500 টাকা দিতে চাইছে, আমি রিকোয়েস্ট করি 1000 টাকার তেল নিলাম। বললাম 200 টাকা দেন, তাও তারা অরাজি। আমরা ধান উৎপাদন না করলে দেশের মানুষ খাবে কি? খাদ্য সংকটের মূলে আছে
জ্বালানি তেলের সিন্ডিকেট। তেল যাতে কৃষক সাশ্রয় ভাবে পায় সেটাই চাই। এছাড়া খোলা বাজারে 1 লিটার পেট্রোল 250 থেকে 300 টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। লাইনে দাঁড়ায় থাকে 200 টাকা বা 500 টাকা তেল নিতে হচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভোগান্তিকর। মাত্র 200 টাকা তেল পাইছে, যদি এইভাবে তেল পায় তাহলে তো আমাদের চাকরি বাকরি করে চলা খুব কষ্ট হয়ে যাবে। এ সংকট দীর্ঘায়িত হলে বোরো ধানের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই কৃত্রিম সংকট রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। জ্বালানি তেলের সবশেষ অবস্থা জানতে রাজধানীর তেজগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, রাজধানীর পেট্রোল পাম্পের চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ। আমি বর্তমানে তেজগাঁয়ের একটি যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি এবং এই ফিলিং স্টেশনটিতে বর্তমানে তেল সরবরাহ, অর্থাৎ বিশেষ করে জ্বালানি তেল যেগুলো রয়েছে অকটেন এবং ডিজেল, সেগুলো সরবরাহ বন্ধ রয়েছে। আমি কিছুক্ষণ আগে এখানকার ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি একটি বিষয় জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের পথে গাড়িটি রয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে 2টোর নাগাদ এখানে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। তবে রাজধানীর এই ফিলিং স্টেশনটি নয়, আমি রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, যেখানে এখন পর্যন্ত কিছু কিছুতে জায়গায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে এবং যে যতটুকু চাচ্ছে সেটুকুই দেওয়া হচ্ছে। তবে যেগুলোতে জ্বালানি তেল এখন পর্যন্ত আসেনি সেগুলোতে বন্ধ রয়েছে এবং এখানে নিশ্চিত করেছেন ম্যানেজার যে 2টো নাগাদ দেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমি যদি একটু পিছনের চিত্রটি আপনাকে দেখাই, যে আমি কিছুক্ষণ আগেই এইখানে আপনার হলো যে জ্বালানি তেল ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছেন যে জ্বালানি তেল আসা মাত্রই তারা কিন্তু নেবেন। এবং আপনার মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেটির কারণেই কিন্তু দেশের জ্বালানির খাতে কিন্তু এই ধরনের একটি সংকট সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে আপনার হলো যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সেটি স্বাভাবিক হয়েছে কিছুটা এবং এর মধ্যে দিয়েই কিন্তু জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন একটি বিষয় তথ্য দিয়েছেন। তিনি কিন্তু জানিয়েছেন যে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলেও সেটি কিন্তু আপনার হলো তেলের যে পরিস্থিতি, যে সংকটময় পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে রাজধানী সহ সারা দেশে, সেটি কিন্তু সম্পূর্ণ হতে প্রায় 2-3 সপ্তাহ লাগবে। এবং কিছুদিন আগেই আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেছিলাম এবং অর্থনীতিবিদদের সাথে কথা বলে একটি বিষয় তিনি জানিয়েছেন যে জ্বালানি তেল আসলে দেশের বাজারে যতটুকুই আসছে সেই ক্ষেত্রে কিন্তু সরকারকে বন্টনের দিকে অনেকটা সজাগ হতে হবে। একই সঙ্গে একটি বিষয় ফারজান আপনাকে জানিয়ে রাখি যে রাজধানী শহরের বিভিন্ন জায়গায় খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে, যদিও বা এটিতে নতুনত্ব কিছু নেই, তবে তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে এই বিষয়ে সরকারের আপনার হলো যে সজাগ হতে হবে, কেননা যে জ্বালানি তেল কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। ফারজানা, একটি বিষয় হচ্ছে যে বর্তমানে ইরিগেশন চলছে এবং এই ইরিগেশনের কারণে ডিজেলের একটি চাহিদা রয়েছে এবং পার্বতীপুর রেল হেটে সেখানে কিন্তু আজকে 8,000 মেট্রিক টন জ্বালানি তেল এসেছে পাইপলাইন ফ্রেন্ডশিপে এবং পর্যায়ক্রমে এই মাসে প্রায় 40,000 মেট্রিক টন আসবে। ফারজানা, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বিজন, আপনাকে ধন্যবাদ। দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট নগরীর টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষক বিক্রয় কেন্দ্র কৃষকের হাট উদ্বোধনকালে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, আমদানি নির্ভর পণ্যের বাজার স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইন AI মডেলের আওতায় আনা হবে। এর মাধ্যমে বাজার নজরদারি সহজ হবে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে। বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারেন। এতে কৃষকও ভালো দাম পাবেন, যারা কিনবেন তারাও ভালো দাম পাবেন। একটা পণ্য ব্রাজিল থেকে আসলো চিনি বা ভোজ্য তেল আসলো অন্য কোনো এক জায়গা থেকে, তারপরে সেটা চিটাগংয়ে নামলো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটি যাবে, তারপরে পাইকারি হয়ে খুচরা পর্যায়ে বিক্রি হবে। এই পুরো সাপ্লাই চেইনটা আমরা একটা AI জেনারেটেড মডেলে নিয়ে আসব।
মশক নিয়ন্ত্রণে স্ব অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর মানিকদি এলাকায় মশক নিয়ন্ত্রণে অপারেশন ক্লিন হোমস হেলথ লাইফ শিরোনামে প্রচারাভিযান শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, ময়লা এবং মশা নিয়ন্ত্রণে নিজ উদ্যোগে যদি কাজ করি তবে এর সুফল আমরা পাব। এতেই সম্ভব মশার প্রাদুর্ভাব কমিয়ে আনা। এ সময় উচ্ছেদের পর ফুটপাতে পুনরায় যারা দোকান করার উদ্যোগ নিচ্ছেন তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। রাস্তাঘাট হবে, সেখানে আপনাদের সম্পৃক্ত থাকবে। মশা পরিচ্ছন্ন কর্মীরা কাজ করবে, আপনার পাশে গিয়ে সহযোগিতা করবেন। আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, সিটি কর্পোরেশনকে জানাবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 54টা ওয়ার্ডের জনগণের পাশে থেকে তাদেরকে সেবা করার জন্য। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 27 জন। এ পর্যন্ত এই হাসপাতালে মোট ভর্তি হয়েছে 371 জন, সুস্থ হয়েছে 284 জন আর মৃত্যু হয়েছে 10 জন শিশুর। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপে গেল 24 ঘন্টায় নতুন করে আরও 29 জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন 67 জন রোগী, যার মধ্যে 33 জন ছেলে এবং 34 জন মেয়ে শিশু। এ জেলায় মোট 562 জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আশঙ্কাজনক হারে বাড়ছে নবজাতকের সংখ্যা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 33টি আশ্রয় শিবিরে প্রতিদিন গড়ে 95টি শিশু জন্ম নিচ্ছে। জনসংখ্যার এই বিস্ফোরণ পরিবেশ ও সম্পদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। প্রায় 13 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর এই ঘনবসতিপূর্ণ এলাকায় জন্ম নিয়ন্ত্রণ এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আফসার কবির আকাশের প্রতিবেদনে আরও জানাচ্ছেন আফরিন পপি। লাফিয়ে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা। কক্সবাজারের উখিয়া টেকনাফ জুড়ে 33টি ক্যাম্পে 13 লাখের বেশি শরণার্থী অবস্থান করছে। 2017 সালের 25 আগস্ট পরবর্তী 3 মাসে মিয়ানমারের সেনা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লক্ষাধিক রোহিঙ্গা। গত 8 বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় 4 লাখ। ক্যাম্পগুলোতে 24 ঘন্টায় 130 থেকে 135 জন অর্থাৎ ঘন্টায় প্রায় 5 জন শিশুর জন্ম হচ্ছে। বছরে ক্যাম্পের জনসংখ্যা বাড়ছে প্রায় 50,000। এতে ক্যাম্পের জায়গা ও সম্পদের সংকট বাড়ছে। বাস্তব অবস্থা এমন যে জনগোষ্ঠী হিসেবে স্থানীয়রা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। ফলে রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত শিশু জন্মদান স্থানীয়দের আরো ভাবিয়ে তুলছে। এমনিতেই তারা শ্রমবাজার দখল করছে, গাছপালা, পাহাড়, বন উজাড় করেই চলছে। তারপরও প্রতিদিন নতুন শিশুর আগমনে শঙ্কায় রয়েছে এলাকাবাসী। এই উখিয়া টেকনাফে জনসংখ্যা অধিক হওয়ার কারণে আমরা স্থানীয়ভাবে দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ নিয়ে মানবতার জীবনযাপন করছি। আমরা এখন রোহিঙ্গাদের চেয়ে আমরা এখানে সংখ্যালঘুর মতো হয়ে গেছি। আমরা আসলে বলতে গেলে আমরা এখানে সংখ্যালঘু। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসের তথ্য মতে এখন পর্যন্ত 3 লাখ রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে। জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে সময়ের প্রয়োজন বলে জানান চিকিৎসক। এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশে যেমন একটা লং টার্ম ভিত্তিতে, তারপরে আমাদের ফ্যামিলি প্ল্যানিংটা আমরা যেটা অ্যাচিভ করতে পারছি, এখানেও আমরা পারবো, বাট একটু টাইম লাগবে, কারণ মাত্র তো 7-8 বছর হলো। জন্মহার কমাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরো জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ, এমনটাই মনে করেন সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ। কুষ্টিয়ায় ডাক্তার সেজে অভিনব প্রতারণার ফাঁদ পেতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। কুমারখালীতে ভুয়া সিল প্যাড ব্যবহার করে 3 বছর ধরে দিচ্ছেন চিকিৎসা। মাত্র 3 মাসের RMP প্রশিক্ষণ, আর তাতেই নামের আগে লিখছেন ডাক্তার। এলাকায় খুলে বসেছেন চেম্বার, ব্যবহার করছেন সিল ও প্যাড। এখানে শেষ নয়, সেবার নামে দিচ্ছেন ভুল চিকিৎসা। দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পার্থসারথী ঘোষের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কুষ্টিয়ার কুমারখালী শিলাদহ ইউনিয়নের বেলগাছি বাজারে ছোট্ট একটি রুমে
প্রায় ৩ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। নিজেকে চিকিৎসক পরিচয় দেয়া ইব্রাহিম বছর কয়েক আগেও মসজিদের ইমামতি করতেন। একটি কলেজ থেকে সাধারণ ডিগ্রি সম্পন্ন করলেও চিকিৎসা বিষয়ে নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। শুধু আছে কুষ্টিয়ার একটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেয়া মাত্র ৩ মাসের RMP প্রশিক্ষণ। আর এতেই তিনি বনে গেছেন চিকিৎসক। তার দেয়া ভুল চিকিৎসায় অন্তত 10 শিশুর জীবন এখন বিপন্নের পথে। চুলকানিজনিত সমস্যায় দেয়া ইনজেকশনে তসলিমা নামের এক ভুক্তভোগী নারীর 4 সন্তানের শরীরে বাসা বেঁধেছে নানা ধরনের জটিল রোগ। চিকিৎসা করার পরে যে 4টা বাচ্চারই খাওয়া দাওয়া বন্ধ, খালি শুধু বমি করে, সব ফুলে যাচ্ছে, মোম বাড়াচ্ছে, মুখি হলেন, আর এসব যে জায়গায় ওষুধ ভরেছে আপনার সব দাগ হয়ে যায় সাদা। অভিযুক্ত ওই ভুয়া চিকিৎসকের প্রতারণার শিকার হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী 9টি পরিবার। চুলকানি ঠিক হয়ে গেছে, কিন্তু যে মেয়ের মুখে লোম বেরোইছে আর হচ্ছে 2 টেবি ফুলে গেছে। ইনজেকশন দিয়েছে, ভুল ওষুধ খাওয়ায় এরকম অবস্থা হয়েছে। আমার বাবু 1-1.5 মাস ভাত খায় না। ভুল ট্রিটমেন্ট দিয়ে এর সমস্যা বেশি বাড়েছে। এখন আমরা এর বিচার চাচ্ছি। ডাক্তারের সর্বোচ্চ শাস্তি হয় যাতে আমার বাচ্চাটার ক্ষতি হয়েছে আর কোনো বাচ্চার ক্ষতি না করতে পারে। এদিকে ভুল চিকিৎসা ও ভুয়া সিল প্যাড ব্যবহারের কথা স্বীকার করেছেন অভিযুক্ত ওই ভুয়া ডাক্তার। আমি ডাক্তার না ভাই, এটা আসলে ছাপানোর সময় ভুল করা হয়েছে। আমি আসলে পল্লী চিকিৎসক একজন, আমার যদি হয় তাহলে অন্যায় হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। গ্রাম্য চিকিৎসক তো তার চিকিৎসা দেওয়াই তো উচিত না। আমাদের কাছে অভিযোগ করলে, অফিসিয়ালি অভিযোগ আসলে আমরা এটা তদন্ত করে দেখি। আমার কাছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমি পাইনি, কিন্তু যদি পেয়ে থাকি এবং যদি দেখি যে আসলে কোনো শিশুর জীবন এরকম সংকটাপূর্ণ অবস্থায় আছে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। চাঁদের কক্ষপথে 10 দিনের ঐতিহাসিক যাত্রা শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 এর নভোচারীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, একটি সাধারণ কিন্তু উদ্বেগজনক 6 মিনিটের যোগাযোগ বিচ্ছিন্নতার পর নভোচারীরা সফলভাবে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করেন। চাঁদের কক্ষপথে ভ্রমণ শেষে মহাকাশযানটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় এই ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে নভোচারীদের চাঁদে যাওয়া ও ফিরে আসার 6,94,481 মাইলের দীর্ঘ যাত্রা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় সকাল 6:07 দিকে আর্টেমিস 2 এর 4 নভোচারী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণ করেন। খেলার খবর ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে BCB। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য 15 সদস্যের দল প্রকাশ করে BCB। অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা। 3 ওয়ানডে এবং 3টি T20 ম্যাচের সিরিজ খেলতে আগামী 13 এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুরে 17, 20 এবং চট্টগ্রামে 23 এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর T20 সিরিজের প্রথম 2 ম্যাচ 27 ও 29 এপ্রিল চট্টগ্রামে এবং শেষ ম্যাচ 2রা মে হবে মিরপুরে। এদিকে মিরপুরে ওয়ানডে দিয়ে 17 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজের জন্য টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে BCB। আজ থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট, যার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 200 টাকা। সন্ধ্যা 6টা থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট, কেনা যাবে BCBর নির্ধারিত ওয়েবসাইট থেকে। ঢাকা এবং চট্টগ্রাম 2 স্টেডিয়ামে ক্রিকেট টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে 2500 টাকা। 2 স্টেডিয়ামে সর্বনিম্ন টিকিটের দাম 200 টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড 2 জায়গাতে টিকিটের দাম নির্ধারণ করা হচ্ছে 2500 টাকা করে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 48 বছর পর আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ইরান, উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ইসলামাবাদ। শান্তি সংলাপ ব্যর্থ হলে বিধ্বংসী হামলার হুমকি ট্রাম্পের। সংরক্ষিত নারী আসনে বিএনপি ফর্ম সংগ্রহে নেতাকর্মীদের ভিড়। কাল শেষ বিক্রিয় জমা, যোগ্যদের মূল্যায়নের ঘোষণা। রাজনৈতিক সিন্ডিকেটে দুর্বল হয়ে পড়েছে জ্বালানি খাত, বলছে জামায়াত। গভীর রাতেও রাজধানী পাম্পে দীর্ঘ সারির, ডিজেল সংকটে ব্যাহত চাষাবাদ। এবং সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হবে না বললেন বাণিজ্যমন্ত্রী। স্থিতিশীলতা রক্ষায় সরবরাহ ব্যবস্থা AI মডেলের আওতায় আনার ঘোষণা।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।